কিন্তু ছোটবেলা থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করার পর তা আমরা তো ট্র্যাক চেঞ্জ করেছি। আমরা ছিলাম যে আদর্শই হও, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি, তাই তো? কেউ কেউ মনে মনে খুব হাসছো যে আরে আমি তো বেশি বিচ্যুত হয়েছি, তাহলে আমি আরো কম বিচ্যুত হয়েছি। ঠিক আছে, ডিপেন্ডিং আপন ইওর নেচার, কে কতটা বিচ্যুত হয়েছে। বাট বিচ্যুত তো হয়েছে, আমি নিজেও বিচ্যুত হয়ে আছি, আর আমি নিশ্চয় আদর্শ নই এখনো। সো কথার মানে বলছি, তাহলে পরে বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ আচরণ করে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। কারণ ওরা তো মানুষ নয় যে ওদের তো বোধ বুদ্ধি নাই। ওরা জানছে যে মোবাইল ঘাঁটলে আমার ক্ষতি হবে, তাও মোবাইল দেখবো। ওরা তো এই জিনিস জানে না, তাই না? ওরা তো এইটুকু জানে না যে স্যার পড়াচ্ছে, স্যার পড়াটা মন দিয়ে শুনি না, পাশে খোঁচাই চলো ভালো লাগবে, এটা তো ওদের মধ্যে নাই। তাহলে ওদের মধ্যে এই জিনিস না থাকা সত্ত্বেও তাহলে ওরা কেন বাস্তবের মতো আচরণ করছে, আদর্শ মতো করছে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি কি কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি? লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস কাকে বলে না, তো যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলি আদর্শ গ্যাস, আর যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। এখন কোনো কিছু পদার্থ হোক বা কোনো কিছু হোক, আদর্শ হতে গেলে তার তো কিছু ক্রাইটেরিয়া চাই। যেমন আমরা আদর্শ ব্যক্তি বলতে গেলে আমরা বুঝি স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, এনারা হচ্ছে মোটামুটি আদর্শ। তো তার তো একটা ক্রাইটেরিয়া থাকবে যে এই গুণগুলো থাকলে একজন ব্যক্তিকে আমরা অ্যাজ অ্যান আইডিয়াল বা আদর্শ বলে ভাবতে পারি। তাহলে সেরকমই কোনো একটা গ্যাস বা গ্যাস এরা যে আদর্শ হবে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এবার বৈশিষ্ট্যগুলো কি হবে, আমরা তাদেরকে ধরে নেব, উই উইল অ্যাজিউম, আমরা ধরে নেব যে এই হলে এটা গ্যাস, তারা আদর্শ হবে, এই হলে তারা আদর্শ হবে না। তাহলে সেই ধরে নেওয়া জিনিসগুলোকে বলি আমরা গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য, পস্টুলেটস অফ আইডিয়াল গ্যাস। গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য, আমরা স্বীকার করে নিচ্ছি যে এই জিনিসগুলো হলে সেগুলো হবে কি আদর্শ গ্যাস, এই জিনিসগুলো না হলে সেগুলো হবে কি বাস্তব গ্যাস। এদিকে তাকাবো, পিছনে দেখে লাভ নাই। তাহলে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো কি কি? অনেকগুলো পয়েন্ট আছে আমাদের বই, দেখবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে গ্যাসের অণুগুলো হবে বিন্দু ভরযুক্ত, দে শুড বি পয়েন্ট মাস, বিন্দু বিন্দু ভরযুক্ত। তাহলে গ্যাসের অণুগুলো হবে বিন্দু ভরযুক্ত। সেকেন্ড কি হবে, গ্যাসের অণুগুলোর নির্দিষ্ট নিজস্ব কোনো আয়তন নেই, অর্থাৎ গ্যাসের অণুগুলোর নিজস্ব কোনো আয়তন থাকবে না। পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই, কথাটা কিন্তু মাথায় রাখবে। 3 নম্বর, গ্যাসের অণুগুলো সর্বদা পরস্পরের সঙ্গে একটি সংঘর্ষে লিপ্ত হয়, প্রত্যেকটা অণুকে পরস্পর ধাক্কা মারছে। এই ঘরের ভেতরে আমরা যারা আছি তারা যদি এখন দৌড়াদৌড়ি করতে শুরু করি, আমাদের ধাক্কা লাগবে। এবার দেখো, যত কণা বা আমাদের সংখ্যা কম হবে, ধাক্কা লাগার প্রবণতাও তত কম হবে। তাহলে গ্যাসের অণুগুলো যেহেতু খুব ক্ষুদ্র জায়গায় অনেক পরিমাণে আছে, তাই তাদের ধাক্কা লাগার পরিমাণটাও কি হবে, বেশি হবে। এবং এই যে ধাক্কা বা সংঘর্ষগুলো লাগছে, এগুলো সব হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? তাহলে যেটা বলছিলাম, এই যে সংঘর্ষগুলো হচ্ছে, সেই সংঘর্ষগুলো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে গ্যাসের অণুগুলো কি হচ্ছে, তাদের মধ্যে শক্তির কোনো অপচয় ঘটে না। অর্থাৎ দুটো কণা যখন ধাক্কা লাগছে, এটা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাদের মধ্যে কোনো শক্তির অপচয় ঘটছে না, আমরা এটা ধরে নিচ্ছি। 3 নম্বর, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে না। অর্থাৎ আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র, সেখানে প্রত্যেকটা ভর যাদেরই আছে তারা পরস্পরকে আকর্ষণ করছে, কিন্তু এক্ষেত্রে গ্যাসের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করবে না কোনো রকম ভাবে। গ্যাসের অণুগুলোর বেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, যে কোনো মান, ইত্যাদি সব সূত্রগুলো বা আমরা কথাগুলোকে মেনে নিলাম। এরা হবে আদর্শ গ্যাস। তাহলে আমরা এই যে আদর্শ গ্যাসের কথাগুলো বললাম, তাহলে এই জিনিসগুলো যারা মেনটেন করবে তারা হবে আদর্শ গ্যাস, যারা মানবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে এইগুলো থেকে বা এই ধারণা থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ তৈরি করতে পারি। আদর্শ গ্যাস কাকে বলে? বারবার একটা কথায় জোর দিচ্ছি, যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণও কিন্তু আমরা সেই চার্লস ও বয়েলের সূত্র থেকে পাবো। তার আগে একটা সূত্র আমাদেরকে পড়তে বাকি আছে। কি সূত্র? সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। আমরা অ্যাভোগাড্রো সূত্রটা এখনো পড়িনি, তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা আগে পড়ি। ফার্স্ট ক্লাসে এই চ্যাপ্টারের আমরা এখানে একটা ছক করেছিলাম
সেখানে আমরা চাপের সূত্র, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র তিনটে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লাস্ট একটা ক্লাস আছে বা লাস্ট চ্যাপ্টার আছে, সেটার নাম কি হচ্ছে আমাদের তোমার অ্যাভোগাড্রো সূত্র। সো সেই অ্যাভোগাড্রো সূত্রটাকে আমরা এখানে আজকে পড়বো। কি রে, এত লেট কেন বাবা, এত লেট কেন? এখানে আয়, বস, সাবধানে বসবি, ট্রাইপড আছে, ওকে দিতে তো একটু, ট্রাইপড আছে, সাবধানে বসবি, দেখিস। তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে ওই ছক অনুযায়ী অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে ধ্রুবক রাশি হচ্ছে দুটো, গ্যাসের চাপ আর কি হবে গ্যাসের উষ্ণতা। হ্যাঁ না বলো, আগের দিন দেখবে এটা ছক করেছি। তাহলে অ্যাভোগাড্রো সূত্র ক্লাস 9-এ আমরা অলরেডি পড়েছি, যদি মনে থাকে। একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তার মানে আমার কাছে যদি দুটো কন্টেনার থাকে, দুটো আলাদা আলাদা কন্টেনার, প্রত্যেকের চাপ যদি হয় 1 atm, তাহলে এদের চাপ হচ্ছে একই চাপ, এবং প্রত্যেকের উষ্ণতা যদি একই হয় 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একই চাপ উষ্ণতায় সম আয়তন, অর্থাৎ এদের যদি আয়তনও সেম হয়, কত, ধরো এর আয়তন 22.4 লিটার, এর আয়তন 22.4 লিটার, তাহলে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, তাহলে এখানকার অণু কত হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এখানেও কত হবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। অর্থাৎ গ্যাসের অণুর সংখ্যা নির্ভর করছে গ্যাসের আয়তনের উপর, বা এভাবে ভাবতে পারো যে গ্যাসের যদি আমরা আয়তন বাড়াই অণুর সংখ্যা চেঞ্জ হবে, যদি তার ভর স্থির না থাকে। ভর স্থির না থাকলে আবার আলাদা ব্যাপার। অর্থাৎ ভি সমানুপাতিক এন, এখানে স্থির থাকবে দুটো রাশি, একটা হচ্ছে চাপ ও উষ্ণতা। যখন কি হবে আমার স্থির হবে, অনলি অ্যাপ্লিকেবল তখন যদি তুমি চাপ উষ্ণতা এগুলোকে চেঞ্জ করতে থাকো, তাহলে আয়তনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তোমার। আমরা আগেই দেখেছিলাম যে উষ্ণতা বাড়লে গ্যাসের চাপ বৃদ্ধি পায়, তার আয়তনও বৃদ্ধি পায়, তখন কিন্তু আর ভ্যালিড থাকবে না। সো ভি প্রপোর্শনাল টু এন, যেখানে এন হচ্ছে আমার মোল সংখ্যা বলতে পারো, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান কে ইন্টু এন, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা ভি বাই এন সমান কে। অতএব V1 বাই N1 সমান V2 বাই N2। এগুলো আমরা বারবার পড়েছি। একই রকম সূত্র দেখো লাগছে, V1 বাই T1 সমান V2 বাই T2, যেমন আমরা পড়েছিলাম চার্লসের সূত্র, এক্স্যাক্টলি সেম। তাহলে এটা হলো বয়েলের অ্যাভোগাড্রো সূত্র। এখন অ্যাভোগাড্রো সূত্র আমাদের প্রথম সূত্র ছিল, যে প্রথম আমাদেরকে অণুর ধারণা দিয়েছিল। তো বিজ্ঞানী অ্যামিডিও অ্যাভোগাড্রো প্রথম যিনি আমাদেরকে অণুর ধারণা দিয়েছিলেন, প্রথম অণু সম্বন্ধে শেখাতে চেয়েছিলেন। এর আগে ডাল্টন বা যারাই বলেছিলেন তারা পরমাণু সম্বন্ধে বলেছিলেন, কেউ অণু সম্বন্ধে কিছু বলতে পারেননি। আমাদেরকে অ্যাভোগাড্রো প্রথম অণু সম্বন্ধে বলার চেষ্টা করেছিলেন। এখন এই অণুর সূত্র বা অণু থেকেই আমরা পরবর্তী ক্ষেত্রে গেলুসাকের সূত্র হোক বা আরো অন্যান্য সূত্রে উপনীত হতে পেরেছিলাম। সো অ্যাভোগাড্রো সূত্র নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। এখন এই অ্যাভোগাড্রো সূত্র পেলাম, আমরা আগে পেয়েছিলাম বয়েলের সূত্র এবং আগে পেয়েছিলাম চার্লসের সূত্র। এই তিনটি সূত্রকে কাজে লাগিয়ে আমরা একটা নতুন সূত্র বানাবো, সেটা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ। তো আমরা এবার বানাবো আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ বানাতে গেলে আমাদেরকে কি লাগবে? আমরা জানি বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে পাই কি পাই, বারবার একই কথা বলছি, বয়েলের সূত্র থেকে পাই আমরা ভি সমানুপাতিক 1/p ব্র্যাকেটে যখন গ্যাসের উষ্ণতা ও ভর স্থির, এটাই আমরা পেয়েছিলাম বয়েলের সূত্র থেকে, যে ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোনো একটা গ্যাসের যদি চাপ বাড়াও আয়তন কি হবে? কমবে, আর চাপ কমালে আয়তন কি হবে? এটাই বয়েল আমাকে বলেছিল। সো ভি সমানুপাতিক 1/p বা ব্যস্তানুপাতিক p। আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম, আমরা চার্লসের সূত্র থেকে পাই কি পাই? ভি সমানুপাতিক ক্যাপিটাল টি। মনে করো দেখো লাস্ট ক্লাসে এটা করানো হয়েছিল, ভি সমানুপাতিক ক্যাপিটাল টি। কখন না, তো যখন চাপ ও ভর স্থির। তাহলে যখন চাপ ও ভর স্থির তখন আমরা ভি সমানুপাতিক ক্যাপিটাল টি পেয়েছিলাম। এবং আমরা এক্ষুনি পেলাম টাটকা অ্যাভোগাড্রো সূত্র। সো অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই, অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই ভি সমানুপাতিক এন, যখন
চাপ ও উষ্ণতা স্থির। লজিক্যালি আমরা তুমি দেখতে পাচ্ছ যে এই তিনটি সূত্র পেলাম যেখানে বাঁদিকে সব ভি রাখা আছে। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে ভি গুলোকে রেখে ডান দিকটাকে কি করব, গুণ করব। এটাই তো আমরা শিখেছিলাম। মনে করো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র করেছিলাম, ঠিক বলছি তো? তাহলে ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, ভি সমানুপাতিক এন, এই তিনটেকে যদি আমি যৌগিক ভেদের সূত্রে বসাই, সো যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি লিখতে পারবো আমরা? এই ডট দিচ্ছি মানে কি লিখলাম? নিয়ম অনুসারে কি লিখতে পারবো? ভি সমানুপাতিক এন টি বাই পি। ভি সমানুপাতিক পেলাম কি তাহলে আমরা? এন টি বাই পি। তাই তো হবে, ডান দিকটা গুণ হয়ে যাবে। আর সমানুপাতিক তুলে দিলে তোমরা জানো একটা ধ্রুবক আছে। তাহলে আমরা যদি সমানুপাতিক তুলি তাহলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটাকে এখানে আমরা আর আকারে লিখব। ধ্রুবকটাকে এখানে আমরা আর আকারে লিখব, যেখানে আমরা লিখব যে আর হলো সমানুপাতিক ধ্রুবক। আর হলো সমানুপাতিক ধ্রুবক। আমি এটার এদিকে লিখছি এবার, যেখানে আর হলো সমানুপাতিক ধ্রুবক। কিন্তু আর এর আরো একটা পরিচয় আছে, কি না? তো আরটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সো এক্ষেত্রে ক্যাপিটাল আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সো এখানে আমরা লিখব ক্যাপিটাল আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে আর কে। তাহলে ক্যাপিটাল আর কে আমরা দেখলাম এখানে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে, প্রোভাইডেড যে এটা হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক বলছি তো? এটা অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এটার একটা বিশেষ নাম আছে, একটা সূত্রের ক্ষেত্রে এটা বলা হলো কি সর্বজনীন গ্যাস ধ্রুবক। এবং আমরা এখান থেকে লিখতে পারি কি, অতএব লিখতে পাচ্ছি পিভি সমান এনআরটি। তুমি যদি দেখতে পাও পিভি সমান এনআরটি, এটাই হচ্ছে আমার আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি সমান হচ্ছে এনআরটি, এটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ। যদি আমাকে আদর্শ গ্যাসের সমীকরণ বানাতে দেয়, আমরা এত দূর বানিয়ে ছেড়ে দেবো। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আদর্শ গ্যাসের সমীকরণ বললে আমরা এত দূর পর্যন্ত বানিয়ে ছেড়ে দেবো। কিন্তু যেহেতু আমি এক্সেস পড়াবো, সেজন্য আমি কিছু আর একটু পড়াচ্ছি, একটু দেখবে। বারবার বললাম কিন্তু কথাটা মাথায় রাখলাম যে আদর্শ গ্যাস সমীকরণ বলে এত দূর বানিয়ে ছেড়ে দিলাম। এখন এন সমান ডব্লিউ বাই এম কি করে পেলাম ভালো করে বোঝো। এন সমান ডব্লিউ বাই এম মানে কি? এন হচ্ছে এখানে মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা। তাহলে এন হচ্ছে কি? মোল সংখ্যা। এখন বই দেখার কোনো দরকার নেই, তুমি বোর্ড কমপ্লিটলি বোর্ডে ফোকাস করো, বই দেখে কিচ্ছু হবে না। ডাব্লু হচ্ছে প্রদত্ত ভর, প্রদত্ত ভর। তাহলে প্রদত্ত ভরের একক কি হবে? গ্রাম, হ্যাঁ না বলো? আর এমটাকে বলবো আমরা আণবিক ভর, এমটাকে বলবো আমরা আণবিক ভর বা গ্রাম আণবিক ভর। এটাকে তুমি এভাবে লিখতে পারো, গ্রাম আণবিক ভর, ক্লাস 9-এ পড়েছো। গ্রাম আণবিক ভর মানে এর একক হয় গ্রাম পার মোল। মাধ্যমিকে যে কতবার টেস্ট পেপারে কোশ্চেনটা পেয়েছি এবছর, তোমাদের সময়ও পাওয়া যাবে, যে ডাব্লু বাই এম এর ক্ষেত্রে এম এর এককটা কি? সো মাথায় রাখবে এম এর এককটা হয় গ্রাম পার মোল, এবং এমটাকে বলছি আমরা গ্রাম আণবিক ভর। তাহলে ইকুয়েশনটা আমার এরকমও দাঁড়াতে পারে যে পিভি সমান ডাব্লু বাই এম আর টি। এটাও কিন্তু কাজে লাগবে আমাদের অঙ্কের জন্য। সো এটাও কিন্তু সেকেন্ড একটা ইকুয়েশন। সো পিভি সমান ডাব্লু বাই এম ইন্টু আর টি, এই সমীকরণটাও কিন্তু কাজে লাগাবো। এখান থেকেই পেলাম আমরা, এখান থেকে আমরা পেলাম এন সমান ডাব্লু বাই এম। মাথায় রাখবো আমরা। আমরা এই ইকুয়েশন থেকে আরো একটা ইকুয়েশন পেতে পারি, কি ভালো করে দেখবে, একটু কাইন্ডলি দিকে দেখো। তাহলে আমরা পেলাম পি ভি সমান ডাব্লু আর টি বাই এম, দ্যাটস ট্রু, ইয়েস। আমি ভিটাকে নিচে নামিয়ে এমটাকে উপরে তুলবো, তাহলে এখান থেকে লিখতে পারবো পি এম সমান ডাব্লু বাই ভি ইন্টু আর টি, হ্যাঁ না বলো? হবে তো? আচ্ছা, ডাব্লু মানে কি? ভর, আর ভি মানে তো আয়তন। তাহলে ডাব্লু বাই ভি মানে ভর বাই আয়তন। একে কি ঘনত্ব দিয়ে লেখা যায়? হ্যাঁ না বলো? কারণ ভর বাই আয়তন মানে কি হয়? ঘনত্ব। তাহলে ডাব্লুটা এখানে হচ্ছে ভর, অ্যাজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছ তুমি, ডাব্লুটা হচ্ছে ভর আর ভিটা কি? আয়তন। তো যেহেতু ডাব্লুটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে আয়তন, তাহলে ভর বাই আয়তন ডাব্লু বাই ভি, এইটা মানে হচ্ছে ঘনত্ব ডি। সেই জন্য আমি এই যে সুন্দর করে ডাব্লু বাই ভি লিখে রেখেছি, এই জায়গাটা আমি ডি লিখতে পারবো, ঠিক বলছি তো? তাহলে ইকুয়েশনটা আমার দাঁড়ায় যে পি এম সমান ডি আর টি। কালকেই টার্গেট করাচ্ছিলাম
এবার কাল রাত্রে বোধহয় পর্ষদের টেস্ট পেপার করাচ্ছিলাম আমি, রাত্রি 11:30 থেকে, ঠিক আছে, অনলাইনে ইউটিউবে। তখন আমি এই কোশ্চেনটা দেখেছিলাম। সো ডি সমান লেখা যায় কি না, তো PM/RT। সো এটাও কিন্তু একটা ইকুয়েশন, ঘনত্ব বার করার। সো এতগুলো ইকুয়েশন রাখবে। এটা কিন্তু MCQ অনেক সময় দিয়ে দেয়, না জানলে পারবে না তখন, সেজন্য আমি করে দিলাম PM সমান DRT। তাহলে ডি সমান কত হয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, PM/RT। ডি মানে এখানে মাথায় রাখবে ঘনত্ব, ডি মানে মাথায় রাখবো এখানে কিন্তু ঘনত্ব হয়। সো ডি সমান হবে PM/RT। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণটা এখানে বার করতে পারলাম। পিভি সমান NRT, এটা কিন্তু বেসিক, এই জিনিসটাকে আমাকে জানতে হবে। বাকি এগুলো তো সব এখান থেকেই বার করলাম, ঠিক বলছি তো? হ্যাঁ না বলো। তাহলে পিভি সমান NRT, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। বারবার একটা কথা বলছি, অর্থাৎ এই সমীকরণ যারা মানবে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। বা এভাবে ভাবতে পারো, এই সমীকরণ যারা মানে তারা কিন্তু আদর্শ গ্যাস রূপে পরিচিত। আবার এরা যারা আছে তারাই বয়লার চার্লসের সূত্র মেনে চলে। কেন? এই সমীকরণটা তোমরা আলটিমেটলি বয়লার চার্লস থেকে পেলাম, হ্যাঁ না বলো। এই সমীকরণটা আলটিমেটলি আমরা কোথা থেকে পেলাম? বয়লার চার্লস থেকে তো পেলাম। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে না কেন? যেমন আমরা প্রত্যেকে নিজেদেরকে বাস্তব বলতে পারি, আমরা কোনোদিনও APJ আব্দুল কালাম হোক বা স্বামী বিবেকানন্দ এই জায়গায় পৌঁছাতে পারিনি। তাহলে আমরা ছোটবেলা থেকে ছোটবেলা তো সবাই নিষ্পাপ জন্মাই, আমরা এখন পাপী হয়ে গেছি, কিন্তু ছোটবেলা থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করার পর তা আমরা তো ট্র্যাক চেঞ্জ করেছি। আমরা ছিলাম যে আদর্শই হও, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি, তাই তো? কেউ কেউ মনে মনে খুব হাসছো যে আরে আমি তো বেশি বিচ্যুত হয়েছি, তাহলে আমি আরো কম বিচ্যুত হয়েছি। ঠিক আছে, ডিপেন্ডিং আপন ইউর নেচার, কে কতটা বিচ্যুত হয়েছে। বাট বিচ্যুত তো হয়েছে, আমি নিজেও বিচ্যুত হয়ে আছি, আর আমি নিশ্চয় আদর্শ নই এখনো। সো কথার মানে বলছি, তাহলে পরে বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ আচরণ করে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। কারণ ওরা তো মানুষ নয় যে ওদের তো বোধ বুদ্ধি নাই। ওরা জানছে যে মোবাইল ঘাঁটলে আমার ক্ষতি হবে, তাও মোবাইল দেখবো। ওরা তো এই জিনিস জানে না, তাই না? ওরা তো এইটুকু জানে না যে স্যার পড়াচ্ছে, স্যার পড়াটা মন দিয়ে শুনি না, পাশে খোঁচাই চলো ভালো লাগবে, এটা তো ওদের মধ্যে নাই। তাহলে ওদের মধ্যে এই জিনিস না থাকা সত্ত্বেও তাহলে ওরা কেন বাস্তবের মতো আচরণ করছে, আদর্শ মতো করছে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি কি কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি? যে আদর্শ গ্যাস আদর্শ মতো আচরণ করছে, দ্যাটস ট্রু। তাহলে আমরা যে প্রকৃতিতে দেখছি বাস্তব গ্যাস, তারা আদর্শ মতো আচরণ করে না কেন? তাহলে প্রকৃতিতে কি সত্যি আদর্শ গ্যাস আছে? না, প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাসই নেই, সবই বাস্তব গ্যাস। তাহলে আমরা একটা জিনিস ধরলাম, অথচ দেখছি সেক্ষেত্রে যে সেই গ্যাসটা বাস্তবের মতো আচরণ করছে, আদর্শ মতো আচরণ করছে না। তাহলে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে? কেন বাবা হোয়াটসঅ্যাপে ফোন করে? তাহলে আমরা পয়েন্টটা করব, বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। এই তোমার মা ফোন করছে, ধরো তো। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। তাহলে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ এটা আমরা জানতে চাইছি, যে বাস্তব গ্যাস কেন আদর্শ মতো আচরণ করে না। তুমি যদি নিজেকে প্রশ্ন করো, তুমি নিজেই খুঁজে উত্তর পাবে যে তুমি কেন এপিজে হতে পারবে না কোনোদিনও, তাই না? অবভিয়াসলি পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে খুঁজবো। আমরা আদর্শ আচরণ বলতে দুটো কথা বলেছিলাম, অ্যাজ ইউ ক্যান রিমেম্বার। ঠিক আছে, আদর্শ আচরণ বলতে দুটো কথা বলেছিলাম, কি কি না? তো হ্যালো, আমি ব্যাচে পড়াচ্ছি, এখন কি করে কথা বলবো বলুন তো? হ্যাঁ পৌঁছে গেছে, পৌঁছে গেছে। কি বলবে তোর মা? তাহলে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণটা আমরা এখন জানতে চাইছি। তাহলে আমরা আদর্শ গ্যাস বলতে বলেছিলাম কি, বিন্দু ভরযুক্ত। ঠিক, প্রথম পয়েন্ট বলেছিলাম। 2 নম্বর পয়েন্ট কি বললাম, যে তাদের নিজস্ব কোনো আয়তন নেই। এটা তো প্রথম পয়েন্টই ভুল। কেন? যাদের ভর আছে তাদের নির্দিষ্ট কোনো আয়তন থাকতেই হবে, কারণ যার ভর আছে তার নির্দিষ্ট একটা আয়তন আছে, কারণ যারই ভর আছে সে কিছু না কিছু জায়গা দখল করবে। আর আয়তন বলতে বোঝায় কোনো একটা পদার্থ কতটা পরিমাণ জায়গা দখল করে। ঠিক বলছি তো?
তাহলে যাদেরই ভর আছে সে কিছু না কিছু আয়তন জায়গা দখল করবে। তাহলে আমরা একটা গ্যাসকে বলছি যে তার ভর আছে অথচ তার আয়তন নাই, কথাটা কেমন জানি কন্ট্রাডিক্টরি না? তার মানে আমরা ভাবছি যে এখানে অনেকগুলো গ্যাস আছে, অনেক গ্যাস আছে, সেই গ্যাসগুলো সব বিন্দু ভরযুক্ত, সবগুলোকে আমি কালেক্ট করলাম, সব গ্যাসকে কালেক্ট করে নিয়ে এলাম, তার আয়তন 0। এটা কি সম্ভব? কোনদিনও সম্ভব নয়। আমরা প্রথম পয়েন্টেই বলছি কি যে গ্যাসগুলির আয়তন পাত্রের আয়তনের সমান, অর্থাৎ গ্যাসের আয়তন নেই। তাহলে আমরা যদি নিজেদেরকে এখানে গ্যাসিয়াস মলিকিউল বা গ্যাসীয় কণা ভাবি, তাহলে পরে যদি আমরা প্রত্যেকে এখানে এক জায়গায় এসে জমা হয়, আমাদের তো নিজস্ব আয়তন আছে। এবার যদি একজনকে ছেড়ে দেওয়া হয় যে তুই গোটা ঘর ঘুরে বেড়া, ও আমাদের আয়তনটুকু বাদে বাকিটুকু অ্যাভেলেবেল, ইয়েস অর নো? আমাদের আয়তনটুকু বাদ। তাহলে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে ভি বলছি, এই ভিটা অ্যাকচুয়াল ভি নয়, এখান থেকে কিছু ভি বাদ যাবে। কাদের ভি বাদ যাবে? না তো ওই গ্যাসিয়ের আয়তনগুলো বাদ যাবে। হ্যাঁ না না বলো? তার মানে আমরা এই পার্টিকেল বা এটাকে যদি পুরো ঘরে ছেড়ে দিই, আমরা কেউ নেই ঘরে, তাহলে পুরো ঘরটা এর জন্য অ্যাভেলেবেল। হ্যাঁ না না বলো? কিন্তু এরকম যদি আমি 100টা মার্কার এনে এখানে ফেলে দিই, তাহলে এই ঘরটা কি এটার জন্য কি এখন পুরো ঘরটা অ্যাভেলেবেল থাকবে? না, ওই 100টা মার্কারের আয়তন বাদ যাবে থেকে। হ্যাঁ না না বলো? তার মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা সংশোধন দরকার আমাদের। কি সংশোধন দরকার? আয়তন সংশোধন। এই আয়তন সংশোধনটা আমরা করলাম কিসের দ্বারা? যে গ্যাসগুলোর সসীম আয়তন বলে একটা কনসেপ্ট নিয়ে এলাম, যে গ্যাসগুলোর আয়তন আছে ভাই, তুমি ধরে নিচ্ছ জোর করে যে আয়তন নাই, কিন্তু তার আয়তন আছে। এবং সেই আয়তনটা হওয়ার জন্য পরিবর্তিত আয়তন কত হলো? না তো ভি মাইনাস বি, যেটা বললাম আয়তন কিছু বাদ দিতে হবে। হ্যাঁ না না বলো? যে যা আয়তন ছিল তার থেকে কিছু আয়তন কি করতে হবে? আমাকে বাদ দিতে হবে। ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? 2 নম্বর ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করেছিলাম যে গ্যাস অণুগুলো পরস্পরকে কোন রকম আকর্ষণ প্রয়োগ করে না। হ্যাঁ না বলো? কিন্তু তখনই আমি একটা কথা আলোচনা করেছিলাম, নিউটন, যে অ্যাকর্ডিং টু নিউটনস ল, নিউটনের সূত্র অনুসারে কি, যে প্রত্যেকটা কণা যাদেরই ভর আছে তারা পরস্পরকে আকর্ষণ করছে এই মহাকর্ষ বল দ্বারা। হ্যাঁ না বলো? তাহলে প্রথম পয়েন্টে আমি বলছি যে গ্যাসগুলোর বিন্দু ভরযুক্ত, আবার দ্বিতীয় পয়েন্টে বলছি গ্যাসগুলো কোনো আকর্ষণ বল নাই। এটাও তো কন্ট্রাডিক্টরি মতলব একদম পুরো উল্টো মত। তাহলে পরে গ্যাসগুলো তো ভর আছে, এটুকু তো ঠিক, তাহলে তারা যে আকর্ষণ করে না এটা ধরেছিলাম, এটা ভুল। তার মানে তারা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। এইটা আমরা ভুল করেছিলাম ধরতে। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের ক্ষেত্রে আমরা যেগুলো পয়েন্ট ধরেছিলাম তার মধ্যে আমাদের ধরাতে কিছু ভুল ছিল, আমরা অ্যাজাম্পশন করেছিলাম, সেই অ্যাজাম্পশনে কিছু ভুল ছিল। ঠিক বলছি তো? অর্থাৎ আমরা বলেছিলাম এইগুলো হলে পরে সেই গ্যাসটা হবে কি? আদর্শ গ্যাস। কিন্তু দেখা গেল সেক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি তৈরি হয়ে গেছে। ঠিক তো? তাহলে এখন একটা গ্যাস সেটা যখন আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হচ্ছে, তাহলে তার আকর্ষণ বল সেখানে কাজ করবে। আমরা এখানে যে পি এর কথা বলছি, প্রেসারটা কি বলেছিলাম? যে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই এবং গ্যাসটা গিয়ে দেওয়ালে ধাক্কা মারছে। ঠিক তো? তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। ধরো এখানে এরা 4 জন আছে, এরা আমাকে কোনো রকম আকর্ষণ বল করছে না, আমি ফ্রি হয়ে আছি, দিয়ে আমি গিয়ে ধাক্কা মারছি, তার ফলে পি উৎপন্ন হচ্ছে। ঠিক তো? এটা তো পি। কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? বাস্তবে কি ওরা আমাকে আকর্ষণ করে রেখেছে? হ্যাঁ না বলো? অর্থাৎ আমি কি ধাক্কা মারছি কিন্তু আমাকে একটা বল দিয়ে টেনে রেখেছে। ঠিক বলছি তো? কারণ এটাই তো নিউটন বলেছে, প্রত্যেকটা বডি অনেকটা বডিকে আকর্ষণ করবে। ঠিক বলছি? তাহলে আমরা যদি দেখি এই চাপটা, যেই চাপটার কথা বলছি যে এরা আকর্ষণ করছে না দিয়ে ধাক্কা মারছে, তাহলে এখন আমরা জানতে পারছি যে না ভাই, আমি ভুল ধরে নিয়েছিলাম, এরা আকর্ষণ করছে তারপর গিয়ে ধাক্কা মারছে, দিয়ে আমার চাপটা হচ্ছে পি। তাহলে এবার যদি এরা আকর্ষণ না করে তাহলে চাপটার মান কি হবে? বাড়বে। হ্যাঁ না বলো? এই বাড়বে কতটা সেটা বার করেছিলেন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। কে বার করেছিলেন? ভ্যান ডার ওয়ালস বার করেছিলেন, ভ্যান ডার ওয়ালস। এবং এখানে আমাদের চাপের সংশোধন করা হলো একটা, যে ভ্যান ডার ওয়ালস এই সংশোধন করে একটা কথা বললেন যে পি এর মান হবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তাহলে ভ্যান ডার ওয়ালস এই সংশোধনটা করার পর, চাপের সংশোধন করার পর তিনি সূত্রটা লিখলেন এরকম ভাবে যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এইটা হবে তার সংশোধন, যেখানে এ আর বি এই যে দুটো দেখছো এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে পরে এই দুটো সংশোধন করার পর যে ফাইনাল সূত্রটা পাওয়া গেল সেটা হচ্ছে কি? তাহলে চাপ পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি।
পি এর জায়গায় এটা বসলো, ভি এর জায়গায় এটা বসলো, সমান আর টি অথবা এন মোল গ্যাসের জন্য পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি। এই দুটোকে বলবো আমরা বাস্তব গ্যাস সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস নামটা একটু শুনবে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে আমরা এখান থেকে দেখলাম বাস্তব গ্যাস সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। সো বাস্তব গ্যাস সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা এখান থেকে ইজিলি বার করতে পারলাম এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বের করা যায়। ঠিক আছে, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের পুরো কনসেপ্টটাকে বোঝাতে পারলাম। ঠিক তো, যে বাস্তব গ্যাসের সমীকরণটা কি হয়, আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়। এই যে বাস্তব গ্যাসের সমীকরণটুকু পড়ালাম, এইটা পুরোটাই আমাদের এখনো পর্যন্ত সিলেবাসের বাইরে, এই পার্টটুকু। কিন্তু যেহেতু আমি পড়াচ্ছি, আমার পরীক্ষা আমি দিতেই পারি, কিন্তু মোটামুটি মাধ্যমিকে এখনো পর্যন্ত দেয়নি এরকম কিছু এখনো পর্যন্ত। সো এই জায়গাটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, কিন্তু এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাভোগাড্রো সূত্র পর আমরা পড়বো নতুন একটা সূত্র, সেটাকে বলবো আমরা গেলুসাকের সূত্র। ঠিক আছে, সো কি হয়েছে তোমাদের, দেখো তাহলে বিজ্ঞানী গেলুসাকের সূত্র, ভালো করে শোন, সূত্রটা খুব ইম্পর্টেন্ট। দেখ সূত্রটা একটু লিখে নে, লেখো। স্থির চাপ ও উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসীয় বিক্রিয়কগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটিও যদি গ্যাসীয় হয় তবে সেটিও তাদের সঙ্গে একই অনুপাতে থাকে, সরল অনুপাতে থাকে। ধরলাম যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তুমি দেখতে পাচ্ছ নাইট্রোজেন একটা গ্যাস, সেই জন্য পাশে জি লিখবো, হাইড্রোজেনও একটা গ্যাস তাই পাশে জি লিখবো, অ্যামোনিয়াও একটা গ্যাস পাশে জি লিখবো। গ্যাস যেগুলো হবে সেগুলোর পাশে জি লিখতে হয়, কঠিন যেগুলো থাকবে সেগুলোর পাশে এস লিখতে হয়, আর যেগুলো তরল থাকবে সেগুলোর পিছনে এল লিখতে হয়। জলীয় মাধ্যম থাকলে সেখানে একিউ লিখতে হয়, অ্যাকুয়াস, হোয়াটএভার। তাহলে আমরা দেখছি বিক্রিয়ক কোনগুলো, যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন, এরা হচ্ছে বিক্রিয়ক। এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটি হচ্ছে অ্যামোনিয়া, যেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। অ্যাকর্ডিং টু দিস সূত্র,
যে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলি তাদের আয়তনের সরল অনুপাতে। আয়তনটা এভাবে ভাবো যে এক আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন, অ্যাকচুয়ালি আয়তন বলাটা ভুল, মোল বলা উচিত, যে 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন যুক্ত হয়েছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এদের বিক্রিয়া করার অনুপাতটা কত না, তো 1:3, বিক্রিয়কগুলোর অনুপাত 1:3। এখন বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটিও তো গ্যাসীয়, তাহলে এটা কত অনুপাত হয়েছে 2, তাই এটা এইভাবে থাকবে। এইটাই বলেছে আমাদেরকে কে, গেলুসাক, যে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলো তাদের আয়তনের সরল অনুপাতে থাকবে, বিক্রিয়াজাত পদার্থটাও যদি গ্যাসীয় হয় তাহলে সেও তাদের সঙ্গে ওই সরল অনুপাতেই থাকবে। এবার সরল কথাটার মানে কি? সরল কথাটার মানে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম নাম্বার, ইট ক্যান নেভার বি ফ্র্যাকশন। মানে আমি বলতে চাইছি যে আমি কখনো লিখতে পারবো না যে 1 এর 3 নাইট্রোজেনের সাথে 2 এর 7 হাইড্রোজেন যুক্ত হয়ে 4 এর 5 অ্যামোনিয়া তৈরি করলো। নো 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 নো, এগুলো কোনোদিন ভ্যালিড নয়। 1 এর 3 2 এর 7 এগুলো সরল সংখ্যা নয়, ইন্টিজার কথাটাকে বলা হয় ইংলিশে, দে আর নট ইন্টিজার। তো সরল সংখ্যা বলতে আমরা ইন্টিজারকে বোঝাই, সেক্ষেত্রে এই জায়গাটায় কোনোদিন ফ্র্যাকশন ভাবে আমরা ইকুয়েশনকে পুট করব না বা লিখবো না, সেগুলোকে আমরা সবসময় সরল সংখ্যা আকারে লিখবো 1 2 3 4 5 6 এইভাবে, কখনো সরি ফ্র্যাকশনে লিখবো না। এটা আমাদেরকে গেলুসাক বলে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, আর আজকে পড়লাম আমরা কি, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, এখন আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি, তাহলে না, ওটার বিবৃতি এইভাবে নেই, বিবৃতি ওটা তো ইকুয়েশন। চলো ঠিক আছে, ওটা তো ইকুয়েশন, ভ্যান রলস ইকুয়েশন। ওকে, তাহলে লজিক্যালি এর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেখবে আমার নোটসে দেওয়া আছে, আমি যা বললাম পুরো ব্যাখ্যাটা নোটসে আমার আছে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ যদি দেখি, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ, তাহলে আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা পেয়েছি পিভি সমান এনআরটি। এখানে আমরা আরটাকে বলেছিলাম একটা কথা, যেটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলেই ছেড়েছিলাম। ক্যাপিটাল আরটাকে বলছি কি আমরা, সর্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা এখন এই ক্যাপিটাল আরটাকে নিয়ে পড়াশোনা করতে চাই। তাহলে এখন ক্যাপিটাল আর এর যদি মাত্রা বার করতে চাই আমরা, তাহলে কি হবে? আমরা চাইছি ক্যাপিটাল আর এর মাত্রা বার করতে। তাহলে পিভি সমান এনআরটি, এই সমীকরণে ক্যাপিটাল আর এর মাত্রা কি হবে যদি বার করতে চাই, তাহলে প্রত্যেকটা মাত্রা জানতে হবে। তাহলে ক্যাপিটাল আর এর মাত্রা হবে নিশ্চয় পিভি বাই এনটির সাথে সমান, হ্যাঁ না না বলো? কারণ দেখো ক্যাপিটাল আর মানে কি হবে, পিভি বাই এনটি, ঠিক বলছি তো? ক্যাপিটাল আর মানে কি হবে, পিভি বাই এনটি। তাহলে আর এর মাত্রা কত হবে, পিভি বাই এনটি। তার মানে এখন আমাকে চাপের মাত্রা বসাতে হবে। চাপের মাত্রা বলো ঘোষাল, চাপের মাত্রা কি হয়? দারুণ ব্যাপার, চাপের মাত্রা হয় ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের মাত্রা। ঠিক আছে, ঠিক আছে, পরে একবারে দেবো। ভি এর মাত্রা কত হয়, এল কিউব। এখন তো ইকুয়েশন বসাচ্ছি, বলে দিচ্ছি না। মোলের মাত্রা কি হয় বলো ঘোষাল, মোলের মাত্রা কি হয়? মোলের মাত্রাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি, ক্লাস 7 এ শিখি, 9 এ শিখেছিলাম, মনে পড়ছে তো, যে এন ছাড়া অন্য কথা লিখবো না। আর উষ্ণতাকে কি দিয়ে লিখি, থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি মাত্রা। সো আমরা যদি এখন কাটাকুটি করি, তাহলে l-1 এর সাথে l কিউব কাটলে হয় l স্কয়ার t-2 n টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে আমার ক্যাপিটাল আর এর মাত্রা। তাহলে ক্যাপিটাল আর এর মাত্রাটা আমরা পেলাম ml স্কয়ার t টু দি পাওয়ার -2 ক্যাপিটাল n টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1। এখন যদি আমরা আর এর একক জানতে চাই, তাহলে আর এর এককও পাবো আমরা 3 রকম। কি কি পাবো না, তো সিজিএস একক পাবো আর এর, আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। কি করে এলো না, তো এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু কার্য, অ্যাকচুয়ালি ml স্কয়ার t-2 কার্য। এসআই পদ্ধতিতে আর এর একক কি না, তো জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। কথা বলো না, ডিস্টার্ব ফিল করছি আমি। এবং আরো একটা একক হয়
লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে এখন আমরা ক্যাপিটাল আর এর ক্ষেত্রে দেখলাম এই রকম 3খানা একক হয় এবং আমরা ক্যাপিটাল আর এর মান নির্ণয় করব, ক্যাপিটাল আর এর মান নির্ণয় করব এই 3টি পদ্ধতিতেই। তাহলে আমরা পয়েন্ট আউট করব ক্যাপিটাল আর এর মান। চলো বার করি, ক্যাপিটাল আর এর মান বার করব। তাহলে ক্যাপিটাল আর এর মান যদি বার করতে চাই আমরা সিজিএস পদ্ধতিতে, ক্যাপিটাল আর এর মান বার করতে চাইছি কোন পদ্ধতিতে? আচ্ছা, মান বার করতে গেলে তো মান জানতে হবে। কার মান জানতে হবে? তুমি দেখো ক্যাপিটাল আর সমান কত না, তো ক্যাপিটাল আর সমান হচ্ছে পিভি বাই এনটি। তাহলে তোমাকে পিভি এনটি সবার মান জানলে তবেই তো আর এর মান বার করতে পারবো। হ্যাঁ না বলবে? পিভি এনটি এগুলো জানতে হবে তো, না হলে তুমি মান বার করবে কি করে? ঠিক তো? তাহলে তোমাকে পি এর মান জানতে হবে, ভি এর মান, এন এর মান, টি এর মান। লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কে -1। তাহলে আমরা যদি এসটিপি চয়েস করি, এসটিপি তে 1 মোল গ্যাস, ঠিক আছে, আমরা এই কথাটা হাইলাইট করলাম, এসটিপি তে 1 মোল গ্যাস। আর আমরা এসটিপি শিখিয়েছিলাম যে এসটিপি মানে হয় টেম্পারেচার কত, 0 ডিগ্রি। হ্যাঁ না বলো? আর প্রেসার কত হয়, 76 সেমি পারদের চাপ। ঠিক বলছি তো? এবার যেহেতু সিজিএস পদ্ধতিতে যাচ্ছি আমরা, তাহলে পরে প্রেসারটাকে লিখবো নিশ্চয় 1.013 ইন্টু 10⁶। ক্লাসে করেছিলাম, মনে করে দেখতে পারো, ডাইন পার সেমি স্কোয়ার। এটাই হয় সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। কত হয়? 1.013 ইন্টু 10⁶। ঠিক বলছি তো? আচ্ছা, আমরা প্রেসার নিলাম, টেম্পারেচার নেব। কথা বলিস না। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বারবার বলেছি, তার সাথে কত যোগ করব? বারবার ক্লাসে বলেছিলাম। তাহলে কত হবে? 273 কেলভিন। আমরা 1 মোল গ্যাস চয়েস করেছি এবং আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন কত হয় এসটিপি তে? 22.4 লিটার। তাহলে এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এখন 22.4 লিটার আছে, আর এটা সিজিএস। লিটার তো সিজিএস এর সঙ্গে যায় না, তাহলে লিটারকে কিসে নিয়ে যেতে হবে? সেন্টিমিটার কিউবে। তাহলে 22.4 লিটারের সাথে যদি 1000 গুণ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে সেমি কিউব। তাহলে 22.4 লিটারের সাথে 1000 গুণ করলে হয়ে যাবে সেমি কিউব। এবং এই মানগুলো যদি আমি বসাই, তাহলে ক্যাপিটাল আর সমান লিখতে পারবো 1.013 ইন্টু 10⁶ ইন্টু 22.4 ইন্টু 1000 বাই 1 ইন্টু 273। এবং যেহেতু আমার মুখস্থ আছে, তাহলে এই মানটা হবে 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা দেখলাম যে ক্যাপিটাল আর এর মান হয় 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে আমরা দেখলাম সিজিএস পদ্ধতিতে ক্যাপিটাল আর এর মান মুখস্থ হয়ে যাওয়া উচিত 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। খাতা নোট ডাউন করছো তো বাবু? নোট ডাউন করো কিন্তু। সিজিএস গেল, এবার আমরা করব এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে যদি নিই, তাহলে পি এর মান কত হবে? এসআই পদ্ধতিতে পি এর মান 1.013 ইন্টু 10⁵। এসআই পদ্ধতিতে পি এর মান 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হয়। আর কি টি এর মান তো 273 কেলভিনই থাকবে, এন এর মান তো 1 মোল, আর ভি এর মান কত না, তো 22.4 লিটার। লিটার থেকে যদি ঘন মিটার বা মিটার কিউবে যায়, শুনে রাখো, তাহলে তার সাথে 0.001 গুণ করতে হয়। তাই এখানে মাথায় রাখবে 1 লিটার সমান 0.001 মিটার কিউব। 1 লিটার সমান 0.001 মিটার কিউব, এটা মাথায় রাখবে। যদি তাই হয়, তাহলে ক্যাপিটাল আর এর মান কত হবে? 1.013 ইন্টু 10⁵ ইন্টু 22.4 ইন্টু 0.001 বাই 1 ইন্টু 273। এবং এটা যদি ক্যালকুলেট করো, তাহলে হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে আর এর মান ইন টার্মস অফ এসআই ইউনিট। তাহলে এসআই পদ্ধতিতে ক্যাপিটাল আর এর মান হবে কত? 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এটাই আমরা দেখলাম হয় ক্যাপিটাল আর এর মান। ঠিক আছে?
তাহলে আমরা দুটো প্রসেস করলাম, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই, আর একটা করব কি লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এটা ছাড়াও আরো একটা একক পেলাম, তাহলে একটা করলাম সিজিএস, একটা করলাম এসআই, আর একটা কি করব লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার এককের ক্ষেত্রে আমরা প্রেসারটাকে ধরে নেব 1 atm, আয়তনকে ধরবো 22.4 লিটার, এ কে ধরবো 1 মোল, আর টি কে ধরবো 273 কেলভিন। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককের ক্ষেত্রে আমরা প্রেসার, চাপকে তো আমরা অ্যাটমসফিয়ার এককেও লিখতে পারি নাকি, এটিএম। আয়তনকে লিখছি 22.4 লিটার, আর আমার টেম্পারেচার ছিল 273 কেলভিন, আর মোল সংখ্যা ছিল 1, যা ছিল তাই রাখলাম। এবং এক্ষেত্রে যদি আমি আর এর মান বার করতে চাই, তাহলে ক্যাপিটাল আর সমান হবে কত, পিভি বাই এনটি। সো 1 ইন্টু 22.4 বাই 1 ইন্টু 273, এটা যদি ক্যালকুলেট করো এর মান হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আর এর মান। তাহলে তুমি যদি কম্পেয়ার করো তিনটি পদ্ধতিতে, প্রথমটা দেখো সিজিএস একদম বাঁ দিকেরটা, মধ্যেরটা হচ্ছে এসআই, তারপরেরটা হচ্ছে কি লিটার অ্যাটমসফিয়ার, না লিটার অ্যাটমসফিয়ার। তো আমরা যদি সিজিএস পদ্ধতিটা দেখি, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা দেখছি ক্যাপিটাল পিটা হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6, হোয়ার অ্যাজ এসআই পদ্ধতিতে হচ্ছে সেটা দেখো 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর সেটাকে আমরা লিটার অ্যাটমসফিয়ারে বলছি 1 atm। ঠিক বলছি তো? আমরা দেখো টেম্পারেচারটা প্রত্যেক ক্ষেত্রে 273 কেলভিন করে লিখেছি, হ্যাঁ না না বলবে? তাছাড়া দেখো এন গুলোকেও সব ক্ষেত্রে 1 মোলই আছে, শুধু আয়তনটা দেখো পাল্টে গেছে। সিজিএস পদ্ধতিতে আয়তনটা হচ্ছে 22.4, তার সাথে 1000 গুণ সেমি কিউব। এসআই পদ্ধতিতে সেটা হয়ে গেছে মিটার কিউব, তাহলে লিটার থেকে মিটার কিউব গেলে 0.001 দিয়ে গুণ করতে হয়, তাই করেছি। আর আমরা পরেরটাতে আমরা এটিএম লিটারকে লিটারই রেখেছি। তাহলে তিনটি পদ্ধতিতে কিন্তু মান যেন আমার মুখস্থ থাকে, এইটা, এটা অ্যান্ড এইটা। এসআই পদ্ধতিতে তিনটি, সিজিএস পদ্ধতিতে একটি, আর হচ্ছে তোমার তো লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে। এই পদ্ধতিগুলোতে আমরা অবশ্যই কি পাবো, ক্যাপিটাল আর এর মান কিন্তু একদম মুখস্থ চাই। এগুলো পরীক্ষায় বহুবার দেয়, তোমাদের স্কুলের পরীক্ষাতেও দেবে, চিন্তা করো না। সেক্ষেত্রে আমরা এগুলো জাস্ট যদি মনে রাখতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে 1 মার্কস পাওয়াই যাবে শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল আর এর কনসেপ্ট আমরা এখান থেকে পুরোটাই বুঝতে পারলাম। ক্লিয়ার হয়েছে? সবাইকে কি বোঝাতে পেরেছি? ওকে, আমরা গ্যাসের আচরণ আলোচনা করছি, তাই তো? গ্যাসের আচরণের ক্ষেত্রে আমরা সে সমস্ত সূত্র পড়লাম যেগুলো গ্যাসের সূত্র নামে পরিচিত। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, আজকে পড়লাম গেলুসাকের সূত্র, তারপর আমরা আদর্শ গ্যাস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, দেখো সবগুলো পড়া হলো। আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে ক্যাপিটাল আর সম্বন্ধিত যা পড়াশোনা সেগুলোও করলাম। তো আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে অনেক পড়ে নিয়েছি। আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের একটা কনসেপ্ট পেয়েছিলাম যে গ্যাসের অণুগুলোর বেগ 0 থেকে অসীম হতে পারে। এটা বলাও কিন্তু খুব ভুল। কেন? দেখো গ্যাসের অণুগুলোর বেগ কখনো 0 হতে পারে না। কেন 0 হতে পারে না? যদি গ্যাসের অণুগুলোর বেগ 0 হয়ে যায়, তাহলে গ্যাসের অণুর কি কোনো গতি থাকবে? না। তো গ্যাসের অণুগুলো যদি গতি না থাকে, তাহলে গ্যাসের কি গতিশীলতা থাকবে? কিন্তু আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, হ্যাঁ না না বলো? তাহলে গ্যাসের অণু তো গতিশীল হবে না, তাহলে গ্যাসের অণু 0 হতে পারে না বেগ। আবার গ্যাসের অণুর বেগ অসীমও হতে পারে না। অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তার একটা পস্টুলেটস অনুযায়ী যে গ্যাসের অণুগুলোর যে কোনো পদার্থের মধ্যে আলোর বেগ সবচেয়ে বেশি, এবং তার মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 1,86,000 মাইল। অর্থাৎ এর থেকে বেশি ভেলোসিটি হতেই পারে না। আর আমি এখানে বলছি গ্যাসের অণুগুলোর বেগ অসীম, এটাও পসিবল নয়। অর্থাৎ আমরা যে ধরেছিলাম কনসেপ্টে, সেই কনসেপ্টে না প্রচুর ভুল ছিল। ভুলের ফলেই কিন্তু এতগুলো সংশোধন করতে হলো। আমরা আগে দুটো সংশোধন করেছিলাম, আয়তন সংশোধন আর কি করলাম, চাপ সংশোধন। এবার গ্যাসের বেগের সংশোধনটাকে একটু করতে হবে। এখন আমরা যদি হায়ার স্টাডিজে পড়াশোনা করি, তো আমাদেরকে এই
স্ট্যাটিস্টিক্স বা গ্যাসের অণুগুলো নিয়ে পড়াশোনা সম্বন্ধিত 3টে স্ট্যাটিস্টিক্স পড়তে হয়। ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, ফার্মি ডাইরাক স্ট্যাটিস্টিক্স, আর একটা বোস আইনস্টাইন, বোস মানে আমাদের সত্যেন্দ্রনাথ বোস, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এই তিনখানা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ম্যাক্সওয়েল বোলজম্যান একটা গ্যাসের অণুগুলোর সর্বাপেক্ষা সম্ভাব্য কতটা বেগ হতে পারে, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি, মানে কি যে আমরা পট করে বলে দিচ্ছি গ্যাসের অণুগুলো এত হতে পারে, এত হতে পারে, 0 থেকে অসীমের মধ্যে হতে পারে, যে কোনো মান হতে পারে। ম্যাক্সওয়েল বোলজম্যান বলছে না, একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে যেখানে গ্যাসের অণুগুলোর বেগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটাকে আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেও ভাবতে পারি, যেটাকে আমরা বলি ফার্মি ডিরাক। আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সে যাই তখন আমরা দেখব যে কোনো কিছুর এখানে থাকা এটাকে প্রবাবিলিটির উপর লেখা হয়। প্রবাবিলিটি মানে কি, যে যেমন ধরো তোমার এখন বাড়িতে থাকার প্রবাবিলিটি কত আর এখানে থাকার প্রবাবিলিটি কত। ক্লাসিক্যাল বলবে কি যে না তুমি এখানেই আছো, কোয়ান্টাম বলবে কি যে তোমার এখানে থাকার সম্ভাবনা এতটা। হ্যাঁ কিছু বলছো? তোমার এখানে থাকার সম্ভাবনা কত, যেমন তোমার এখানে থাকার সম্ভাবনা হয়তো 100%, বাড়িতে কত 0%, কথা মানে বলছি। তো সম্ভাবনা তত্ত্বের উপর চলে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স, ক্লাসিক্যাল ওরকম ভাবে চলে না। সো ম্যাক্সওয়েল বোলজম্যানের ক্ষেত্রে বলছে এরকম সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ থাকার একটা জায়গা আছে, সেটার মান কত। সো সেটাকে আমরা যদি সি দিয়ে লিখি তাহলে সি ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি কত হয় না, তো √2RT/m, 2RT/m। এখন আমরা যদি গ্যাসের অণুর গড় বেগ বার করতে চাই, গ্যাসের অণুগুলোর গড় বেগ, তুমি দেখো গ্যাসের অণুগুলো যদি গড় বেগ বার করি, ধরো আমি 3টে কণার কথা ভাবছি, 3টে গ্যাসীয় অণুর কথা ভাবছি, খুব ভালো করে বোঝো, 3টি গ্যাসের অণুর কথা ভাবছি না, তো একটা গ্যাসের অণু C1 এর বেগ কত ধরলাম 5 মিটার পার সেকেন্ড, ধরছি আমি, এটা মনে মনে ভেবে নিও না এটাই বাস্তব, আমি জাস্ট অ্যাজিউম করছি যে C2 আর একটা গ্যাসের কণা যার বেগ হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, আর একটা কণা হচ্ছে C3 তার বেগ -15 মিটার পার সেকেন্ড। এবার মাইনাস কেন স্যার? কারণ আমি ধরছি যে দুটো কণা এইদিকে যাচ্ছে, এই 3 নম্বর কণাটা এইদিকে যাচ্ছে, ভেক্টর যেহেতু বেগ, তাহলে বেগ এইদিকে গেলে পরে প্লাস হলে উল্টো দিকে গেলেই কি হবে মাইনাস। তাহলে লজিক্যালি তাহলে আমি যদি এখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে চাই, এটাকে আমরা সি অ্যাভারেজ এইভাবে লিখি, সি অ্যাভারেজ কত হবে না, তো স্যার C1 প্লাস C2 প্লাস C3 বাই কত 3, কত হবে? অবভিয়াসলি 0ই হবে। তাহলে গ্যাসের অণুগুলোর গড় বেগ কি 0 হতে পারে? আমি বলছি হবেই না এরকম নয়, আমরা টকিং অ্যাবাউট যে হবেই, আমি বলছি হতেও তো পারে। এই সম্ভাবনা কি থাকছে এখানে? আমি বারবার বলছি সম্ভাবনা থাকছে তো। তাহলে গ্যাসের অণুগুলোর গড় বেগ 0 হওয়ার একটা সম্ভাবনা থাকছে, মানে গ্যাসের অণুগুলো 0 হতে পারে। আর আমরা বারবার একটা কথায় জোর দিচ্ছি, গ্যাসের অণুগুলোর বেগ কখনো 0 হবে না, ঠিক বলছি তো? তাহলে আমরা যদি বলি গ্যাসের অণুগুলোর বেগ 0 হতে পারে, তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করলাম প্রচুর খেটে খুঁটে, দিয়ে দেখলাম 0 বেরিয়ে গেল, বাস, তাহলে আমার পুরো মেহনত পানি মে, ঠিক বলছি তো? কারণ সেটা তো হতেই পারে না। সেই জন্য আমরা গড় বেগের কনসেপ্ট কোনোদিন চয়েস করব না, আমরা কোনোদিনও গ্যাসের গড় বেগ বার করি না। বার করা কি যায় না? যাই, বার করা যায়, কিন্তু যাই করব না। তাহলে আমরা কি বার করবো স্যার? কোনটা রিলায়েবল কোনটা? আচ্ছা এখানে 0 হওয়ার মূল কারণটা কি স্যার? মাইনাস, হ্যাঁ না বলো তো? মাইনাসকে প্লাস করার একটা মূল ফান্ডা হচ্ছে তাকে স্কোয়ার করো, ঠিক বলছি তো? তার মানে আমি যদি এটাকে এইভাবে লিখতাম C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার বাই 3, তাহলে কি এটা কোনোদিন 0 হতো? তাহলে এটা হতো দেখো বর্গ, হ্যাঁ না বলো? তুমি বর্গের গড় করেছো, ঠিক তো? তার মানে এটা বর্গ বেগের গড়, ঠিক বলছি তো? বর্গ বেগের গড়, এটা বর্গ বেগের গড়। এবার তাকে যদি বর্গমূল করো তাহলে কি বেগ বেরোবে, হ্যাঁ না বলো? তাহলে এটাকে আমরা বলবো RMS বেগ। RMS কথাটার মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, প্রত্যেকটা বোঝাচ্ছি ভালো করে বোঝ। রুট দেখ তো রুট আছে কিনা, মিন মানে বলা হয় গড়, আচ্ছা গড় করেছি আর স্কোয়ার করেছি, তার মানে স্কোয়ার করে গড় করে তার রুট করেছি। গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, দেখো বর্গবেগের গড় করে তার কি করেছি বর্গমূল, রুট মিন স্কোয়ার। আর এর মান কি কখনো 0 হতে পারে? এর মান কোনোদিন 0 হতে পারে না। সেই জন্য সব সময় আমরা গ্যাসের বেগ বলতে রুট মিন স্কোয়ার বা RMS বেগকেই বুঝবো, অন্য কোনো বেগের কথা ভাববো না। এবং
ক্যালকুলেশন আমাদেরকে শো করে যে গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ আরএমএস বেগ কত হতে পারে। তোমরা যদি মনে করতে পারো এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে চাপের একটা রাশিমালা লিখেছিলাম 1/3 রো সি স্কোয়ার, ঠিক বলছি তো? এই যে সিটা লিখেছিলাম সেটাও কিন্তু আরএমএস ছিল, সেটাও কিন্তু আরএমএস ছিল। তাহলে লজিক্যালি আমি সিআরএমএস সমান লিখতে পারবো √3p/ρ। হ্যাঁ না বলো, দেখো তাই লিখতে পারবো। সিআরএমএস সমান কি লিখতে পারবো? √3p/ρ, ঠিক বলছি তো? তাহলে রো মানে কি? রো মানে ঘনত্ব। আমি কি ঠিক বোঝাতে পারছি? রো মানে ঘনত্ব, আর ঘনত্বকে আমরা কি লিখি? ভর বাই আয়তন। হ্যাঁ না বল। তাহলে ভর বাই আয়তন গেলে উপরে যাবে, ঠিক বলছি তো? তাহলে ভর বাই আয়তন মানে আয়তনটা উপরে চলে গেল। আর আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি পেলি? পিভি সমান এনআরটি। এনটা যদি 1 হয় তাহলে পিভি সমান কত লেখা যায়? আরটি। তাহলে সিআরএমএস মানে হবে কত? √3RT/m। দেখ এটা ছিল √2RT, এটা √3RT। ব্যাপারটা কি বোঝাতে পারলাম আমি জিনিসটা? তাহলে আরএমএস বেগ, গ্যাসের আরএমএস বেগের মান কত? √3RT/m। এটা মনে রাখবো, গ্যাসের আরএমএস বেগের মান √3RT/m হয়। অনেক ক্যালকুলেশন করার পর গ্যাসের অ্যাভারেজ বেগের মানও বার করা গেছে। তাহলে গ্যাসের গড় বেগের মান কত? এটা গড় বেগ। গড় বেগের মান হচ্ছে √8RT/m পাই। যাদের খুব কঠিন মনে হচ্ছে they can avoid this topic totally. They can avoid this topic totally. যাদের মনে হচ্ছে খুব কঠিন তারা এই টপিক পুরোপুরি বাদ দিতে পারো, আউট অফ সিলেবাস এখন। আর যাদের মনে হচ্ছে যে না ভালো জিনিস পড়ছি, পড়তে পারো, কোনো ব্যাপার নাই। বাট যাদের মনে হচ্ছে, কিন্তু আমি চাইবো না যে কারোর মনে হোক, শিখছো এখন শেখো যতটা পারো। তাহলে আমরা এখানে লিখবো কি? তুমি দেখো যে সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু 1/√m এবং সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু 1/√t। তাহলে একটা কথা এখানে লিখে রাখবো, গ্যাসের আরএমএস বেগ, একটা কথা লিখবো, গ্যাসের আরএমএস বেগ, গ্যাসের আরএমএস বেগ উষ্ণতার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা অনেক সময় স্কুলে কোশ্চেন করে দেয়, স্যার যদি বদমাশ হয়, যে দেখি তো ছেলে পেলে বাইরের জিনিস পড়ে কিনা। গ্যাসের আরএমএস বেগের মান, এই গ্যাসের আরএমএস বেগ তার উষ্ণতার বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো তাই হচ্ছে উষ্ণতার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক বলছি তো? ঠিক আছে, হ্যাঁ। গড় বেগ সব রুট আছে। ওকে, নেক্সট আমরা গ্যাসের যদি শক্তির কথা ভাবি, বাই ক্যালকুলেশন ক্লাস 11-এ আছে, গ্যাসের মোট শক্তিটাকে লেখা যায় এইভাবে যে E সমান 3/2 kT। এটা হচ্ছে গ্যাসের শক্তির ফর্মুলা। ইটা হচ্ছে শক্তি আর টি হচ্ছে কি? আমার উষ্ণতা। তাহলে আমরা লিখতে পারি E প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। সো আমরা আরেকটা কথা লিখে রাখবো এখানে যে গ্যাসের মোট শক্তি আমরা একটা কথা লিখে রাখবো এখানে এর পরে, যে গ্যাসের মোট শক্তি, রৌনক বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো বাবু? বুঝেছিস? অদ্বৈত বুঝতে পারছো? বুঝেছিস? বুঝেছো? তোমরা বুঝেছো বাবু? তোমরা বুঝেছো? তাহলে একবার লিখবো গ্যাসের মোট শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। আই রিপিট, গ্যাসের মোট শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে আমরা দেখলাম যে গ্যাসের মোট শক্তি তার পরম উষ্ণতার কি হচ্ছে? সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যদি গ্যাসের উষ্ণতাকে বাড়ানো হয় তাহলে তার মোট শক্তির পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে। এখন একটা কোশ্চেন খুব আমাদের পরীক্ষায় দেয় যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? এখন যদি আমরা শুষ্ক বায়ুর কথা ভাবি, শুষ্ক বায়ুর মধ্যে ম্যাক্সিমাম পদার্থ যেটা থাকে সেটা নাইট্রোজেন আর অক্সিজেন। এবার নাইট্রোজেনের আণবিক ভর কত হয়? 28, আর অক্সিজেনের কত? 32। আর যদি তাতে জল থাকে তাহলে সেটাকে বলি আমরা আর্দ্র বাতাস। হ্যাঁ না বলো? আর আর্দ্র বাতাসের মধ্যে যেহেতু জল থাকে,
জলের আণবিক ভর কত হয়? 18। তুমি স্পষ্টই বুঝতে পারছো শুষ্ক গ্যাস মানে নাইট্রোজেন অক্সিজেন থাকছে, তার মানে সেখানে 28 32 ভারী ভারী গ্যাস আছে। সেখানে জলীয় বাষ্পের ভর কি অনেক কম, 18 গ্রাম। হ্যাঁ না বলো? তাহলে যেহেতু জলীয় বাষ্পের জল মুখ্য উপাদান, তাহলে আর্দ্র বাতাসেও যেহেতু জলীয় বাষ্প আছে, তাই সেক্ষেত্রে জল যেহেতু হালকা, কার তুলনায়? নাইট্রোজেন আর অক্সিজেনের তুলনায় জলীয় বাষ্প হালকা, তাহলে সেজন্য আর্দ্র বায়ু কি হবে? হালকা। আর শুষ্ক বায়ু কি হবে? ভারী। আমাদের নোটসে বাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এটাকে করে দেওয়া আছে। বাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এটাকে দেখবে করে দেওয়া আছে। অনেক স্যার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পছন্দ করে না, অনেকে আবার পছন্দ করে, ডিপেন্ডিং আপন দেয়ার নেচার। সো চিন্তা করো না, তুমি ব্যাখ্যা সহ ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা লিখবে, তাহলে পরে কোনো রকম চিন্তা ভাবনা না করেই তুমি ফুল নাম্বারই পাবে। সো তুমি এইভাবে নয় যে শুধু ম্যাথমেটিক্স টুকুই করে দিয়ে চলে এলাম, বাকি কিছু লিখলাম না, বা এরকম করাও কিন্তু যাবে না একদমই। ঠিক আছে, বোঝাতে পেরেছি? খাতা খোলো, দুটো অঙ্ক করাবো। লেখো। লেখো। বল, কিছু বলবি? না, বর্গের অ্যাভারেজ। তুই অ্যাভারেজ কোনো স্কোয়ার করিস নাকি পাগলা? অ্যাভারেজ বার করতে গেলে স্কোয়ার করতে হয়? আমি তো গড়ের স্কোয়ার অ্যাভারেজ করছি। হ্যাঁ, আস্তে। লেখো। 2 ATM চাপে ও 300 K উষ্ণতায় 2 ATM চাপে ও 300 K উষ্ণতায় 64 গ্রাম O2 গ্যাসের আয়তন কত হবে? 64 গ্রাম O2 গ্যাসের আয়তন কত হবে? 2 ATM চাপে ও 300 K উষ্ণতায় 64 গ্রাম O2 গ্যাসের আয়তন কত হবে? 64 গ্রাম O2 গ্যাসের আয়তন কত হবে? তারপরটা লেখো। 570 mm Hg চাপে 570 mm Hg চাপে এবং 27 ডিগ্রি সি উষ্ণতায় 27 ডিগ্রি সি উষ্ণতায় 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত হবে? 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত হবে? দুটো অঙ্ক দিলাম, কথা না বলে চুপচাপ অঙ্ক দুটো দুবার করে পড়বে। প্রথমে 2 নম্বর অঙ্কটা করবে, তারপর 1 নম্বর অঙ্ক করাবো। আগে 2 নম্বর অঙ্কটা মনে মনে পড়ো, কথা নয়। প্রথমে 2 নম্বর অঙ্কটা পড়বে। চলো দেখি 2 নম্বর অঙ্কটা এবার শুনবো। এই শোনা, পড়ো। হ্যাঁ, পড়ো জোরে। 570 mm Hg চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন। আরেকবার। 570 mm Hg চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? তাহলে আমি যদি কোশ্চেনটা পড়ি, তাহলে আমাকে কিছু তথ্য দিয়েছে। কি দিয়েছে না? তো চাপ P দিয়েছে 570 mm Hg, ঠিক বললাম। আমাদেরকে আর কি দিয়েছে? উষ্ণতা ক্যাপিটাল T কত দিয়েছে? 27 ডিগ্রি। কিন্তু আমরা বারবার বলেছিলাম কি করব?
273 যোগ করে তাকে সঙ্গে সঙ্গে 300 কেলভিন করব। তারপর কি দিয়েছে, বলেছে 2.2 গ্রাম। তাহলে এটা কি ডাব্লিউ এখন লিখেছিলাম, হ্যাঁ না বল। তাহলে 2.2 গ্রাম কি বলেছে, CO2 কার্বন ডাইঅক্সাইড, ঠিক বলছি তো? 2.2 গ্রাম কি বলেছে, CO2। CO2 এর মোলার ভর কত, m না তো স্যার CO2, ভালো করে দেখ মানে কত, C কত হয় 12, হ্যাঁ না বল। অক্সিজেন কত হয় 16 গুণিত 2, আমি কি শিখিয়েছিলাম? তাহলে কত হলো 44। তাই মনে রাখবো গ্রাম পার মোল যে m এর কত হয়, কার্বন ডাইঅক্সাইডের m কত হয়, কার্বন ডাইঅক্সাইডের m কত হয়, এটা যেন মনে থাকে সবার, ঠিক আছে? তাহলে আমি এগুলো মিটিয়ে দেবো, এবার শুধু 44 লিখবো। বুঝতে পেরেছি, করে নাও সবাই, এটা মিটিয়ে দেবো, বুঝতে পেরেছি। তাহলে m সমান কত লিখবো, 44 গ্রাম পার মোল। আচ্ছা আর কি কিছু দিয়েছে, দিয়েছে আমরা জানি একটা জিনিস, ক্যাপিটাল আর এর মান জানি, হ্যাঁ না বল। ক্যাপিটাল কেন বলতো, পিভি সমান ডাব্লিউ বাই এম, মানে ফর্মুলা তো সেটাই আমার, নাকি হ্যাঁ না বল। তাহলে ক্যাপিটাল আর এর মান কত, আমরা সব সময়, আমি সব সময় তোমাদেরকে এই ফর্মুলাতেই অঙ্ক করাবো, লিটার অ্যাটমসফিয়ার মোল মাইনাস 1, এটা সবচেয়ে সেফ অঙ্ক, মনে রাখবো যে আমরা সবসময় এইভাবেই করব যদি না খুব সমস্যা হয়। আর আমাকে বার করতে কি দিয়েছে, ক্যাপিটাল ভি, আমি কি ঠিক বলছি, হ্যাঁ না বলো। এবার শোনো ভালো করে, ভালো করে শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এদিকে দেখো, মন দিয়ে শোনো অঙ্কটা। এখানে দেখো ক্যাপিটাল আর এর মান লিটার আছে, হ্যাঁ না বলো। তাহলে আয়তনটা কি এককে বেরোবে, লিটার। তাহলে আয়তনের একক কি বেরোবে, ক্লিয়ার। দেখো আর এর একক এটিএম আছে, মানে অ্যাটমসফিয়ার, চাপের একক, কিন্তু চাপের একক এখানে কি এটিএম আছে, নাই। তাহলে একে এটিএম করতে হবে, বলো ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম মিলিমিটার অফ এইচজি থেকে এটিএম গেলে কত দিয়ে ভাগ করতে হয়, শিখিয়েছিলাম। একটা 76 দিয়ে ভাগ করতে হয়, একটা 760 দিয়ে, মনে পড়ছে, ক্লাসে উল্টে দেখবে, মনে রাখবে যদি মিলিমিটার অফ এইচজি হয় একে সব সময় 760 দিয়ে ভাগ করবে, শিখিয়েছিলাম ক্লাসে। তাহলে এটা হয়ে গেল এটিএম, আমি কি ঠিক লিখলাম? তাহলে মাথায় রাখবো মিলিমিটার অফ এইচজি, এটা কে যদি আমি এটিএম করতে চাই 760 দিয়ে ভাগ করবো, ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? চলো তাহলে আমার সব শেষ, এবার তাহলে ফর্মুলা বসাবো। তাহলে পিভি সমান ডব্লিউ আর টি বাই এম, অতএব ভি সমান স্যার ডব্লিউ আর টি বাই এমপি। এই তো ফর্মুলা, নাকি ভি বার করতে হবে, বসাও মান। তাহলে ভি সমান কত, ডব্লিউ, ডব্লিউ কত 2.2, আর এর মান কত 0.082, টি কত 300, এম কত 44। একে ফিক করে হাসছিস রে, আমার কি নাকে বল ঝুলছে, আমি কি জোকার, হ্যাঁ নাকে এখানে কি বলটা লাগাচ্ছে নাকি, দেখে কমেডি লাগছে। দেখ এই জিরো কাটলো নাকি, তাহলে আমি লিখতে পারি 2.2 ইন্টু 0.082 ইন্টু 300 ইন্টু 76 বাই 44 ইন্টু 57। ভালো করে দেখ, এবার পয়েন্ট তুললাম 10, পয়েন্ট তুললাম 1000, ঠিক বলছি তো? দেখতে পাচ্ছিস তো তোরা, দেখতে পাচ্ছিস না কেন, হ্যাঁ? এবার ঠিক আছে, এই পয়েন্ট তুললাম 10, এই পয়েন্ট তুললাম 1000, কাটাকুটি দেখ, কাটাকুটিটা দেখ, 22 কে 2 দিয়ে কাটবো 44, ভালো দেখ, 3 19 57, 4 19 76, 2 কে কাটবো 4 2 দিয়ে, কাটাকুটিটা দেখ হলো। আর কি 3 কে কাটবো 100, আর দুটো শূন্য কেটে গেল, ঠিক। তাহলে এখানে পড়ে রইল 2 82, 82 দুয়ে কত হয় 164, নিচে কত পড়ে আছে, তার মানে কত অ্যান্সার আসবে 1.64। দেখ কাটাকুটিটা বুঝাতে পারলাম আমি, নিজে নিজে কাটাকুটি কর, কাটাকুটি জানিস তো করতে, কর, হয়তো দেখা যাবে কাটাকুটি পারি না। ঠিকঠাক করে কাটাকুটি করো, এটা তোমার উত্তর বেরোবে। ঠিক আছে বাবু, দেখো একবার বুঝাতে পেরেছি অঙ্কটা। কোনটা গো, আমি নিচে 0 থাকলে কোনোদিন কাটবো না,
কেন? এই শূন্য তুলে দিলেই তো পয়েন্ট চলে আসবে। আমি নিচে সবসময় চেষ্টা করবো শূন্য আনার, তাহলে তো আমি কেটে দেবো পয়েন্ট করে। চলো 1 নম্বর অঙ্কটা করবো এবার। এবার 1 নম্বর অঙ্কটা চেষ্টা করি তো নিজেরা। হ্যাঁ দেখছি বাবা, এটা কি করেছো? এটা হয়ে গেছে, তাহলে 1.64 লিটার এলো। এবার 1 এর অঙ্কটা করো প্লিজ, কথা নয়, করো করো চেষ্টা করো, পড়ো 1 এর অঙ্কটা চেষ্টা করো। এই অঙ্কটা কি সৃজিতা বুঝতে পেরেছিস? দেখ বল, এবার দেখতে পাচ্ছিস তো? ও নিচু হয়ে দেখ, তাও দেখ। कभी कभी झुकना पड़ता है, झुकेगा नहीं बोलले तो হবে না। কোনো আবার বেশি ঝোঁকাও যাবে না। চলো ওকে, চলো 1 এর অঙ্কটা দেখি এবার। বাবু পড়ো তো। এই 1 এর অঙ্ক করাচ্ছি দেখো। তাহলে 2 ATM চাপে, তাহলে পি কত? 2 ATM, তারপর বল 300 কেলভিন উষ্ণতায়, বল কি 64 গ্রাম 02 বাবু O2 হয় অক্সিজেন। হ্যাঁ এই সবাই অত কি করছিস কেন? ঠিক আছে ভুল হয়েছে, আস্তে। O2 গ্যাসের আয়তন। আচ্ছা বল, কে হাসছিস বেশি বল। O2 গ্যাসের আণবিক ভর কত হয় বল দেখি। এবার দেখ মুখ লোকা। ইয়েস, বাপরে বাপ, সব পড়ে আমার কাছে কোথায়, মানে 9 এ পড়তো। 32 গ্রাম পার মোল, ঠিক বলছি তো? মুখস্থ আছে সব, ক্লিয়ার। আচ্ছা আর একটা আমরা জানি আর এর মানে কি, হ্যাঁ না বলবে। আস্তে প্লিজ, কথা বলবে না, ভুল মানুষ মাত্রই হয়। ভি কত, ঠিক বলছি তো? আয়তন বার করতে বলেছে, ভি কত, হ্যাঁ না বলো। ভি বার করতে বলেছে, ঠিক। আচ্ছা তুমি বলো এটিএম কি এটিএম এ আছে? এটা গ্রাম, গ্রাম পার মোল, তাহলে সবই ঠিক আছে। বাস আমাকে আর কিছু পাল্টাতে হবে? বাস তাহলে অঙ্ক বসিয়ে দাও যে পিভি সমান WRT/M, ভি সমান WRT/MP। চলো করে দাও চটপট করে অঙ্ক। ডাব্লিউর মান কত? 64। কথা বলবি না, অঙ্ক তাকা, অঙ্কের দিকে দেখ। তার মানে 24.6 লিটার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। বেরিয়েছে তোদের সমজিৎ? সো 24.6 লিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। করে নাও, ক্লিয়ার। তাহলে আমাদের নোটসের সেকেন্ড চ্যাপ্টার আমরা শেষ করলাম। সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা শুধু একটা টপিক পড়াইনি, সেটা হচ্ছে 23 পেজের একদম শেষে স্বাধীনতা সংখ্যা মাত্রা। এটা কোনোভাবে রিলেট করা যায় না যেটা আমাদের 10 এর সিলেবাসের সঙ্গে। তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে পড়ার স্বাধীনতা সংখ্যা মাত্রা, তারা পড়তে পারো অ্যাডভান্স স্টাডিজ গ্রুপে। পড়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো তোমাদের টার্গেট থাকবে, দেখো আমাদের নোটসে শেষে 7খানা অঙ্ক করে দেওয়া আছে, চেষ্টা করবে অঙ্কগুলো করা, এবং এই চ্যাপ্টারের শেষে দেখবে এমসিকিউ আর অনুশীলনী আছে, এগুলো একটু করা। ক্লিয়ার? পড়াগুলো এবার শুনে নাও, পড়াগুলো শুনে নাও। তাহলে সামনের সপ্তাহে এখান থেকে 50টা প্রশ্ন হোমওয়ার্কের কপিতে লিখবে, আর এই এমসিকিউ গুলো করবে। আমরা অবজেক্টিভের কাজ কিছু দিচ্ছি না এই সপ্তাহে, ঠিক আছে? একসাথে মেলাবো বাবা, ঠিক আছে।